আমরা দেশের ভবিষ্যৎ গড়ি, আমাদের ভবিষ্যৎ কে গড়বে? আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ছি, আমাদের ভবিষ্যৎ গড়ার কেউ নেই। 65 বছরে খালি হাতে ফিরে যাচ্ছি আমরা। 65 বছর আগে মারা গেলে তার কোনো 1 টাকাও পাবে না। তাহলে আমরা তো শিশুদের ভবিষ্যৎ গড়ছি। যখন আইসিডিএস শুরু হয়েছিল, সারা ভারতবর্ষের শিশু মৃত্যুর যেই হার ছিল, বা গর্ভবতী অবস্থায় বা প্রসবকালীন যে মায়েদের মৃত্যুর হার ছিল, সেই মৃত্যুর হার কিন্তু আজকে কমে গেছে। তারা কমিয়েছে, আমরা অঙ্গনারী কর্মীরা, আমরা সহায়িকারা। বহু দেশের আইএস, আইপিএস, বিসিএস, লয়ার, ডাক্তার আছে, আমরা অঙ্গনারীরা প্রথম শিক্ষা দিয়েছিলাম আমাদের অঙ্গনারী সেন্টারে, কিন্তু আমাদের ভবিষ্যৎ নেই। এই জন্য বলছি, আমাদের ভবিষ্যৎটা কে গড়বে? এই প্রশ্ন সমাজের কাছে, এই প্রশ্ন প্রশাসনের কাছে, এই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা চলবো। কেন আমরা পাবো না? আপনারা অনারিয়াম পান, আর কারা অনারিয়াম পায় জানেন? এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাজ্যপাল, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী কেন্দ্র বা রাজ্যে, তারা অনারিয়াম পায়। কারা অনারিয়াম পায়? যারা দেশের সেবা করে, স্বেচ্ছাসেবক, তারা অনারিয়াম পায়। পার্থক্য দেখুন। আপনারা যদি 20 বছর চাকরিতে ঢোকেন, 65-তে আপনাদের ছাঁটাই করা হয়। এটা আমার শব্দ না, সরকারের শব্দ, ছাঁটাই। এই ছাঁটাই 45 বছর কাজ করার পর তার পেনশন নেই। কিন্তু একজন এমএলএ 5 বছর থাকলে তার পেনশন আছে। কেন? ভারতবর্ষের সংবিধান তো এক, সবার সমান অধিকার। তাহলে একজন এমএলএ, একজন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার 5 বছর করে সে পেনশন পাবে, সেও অনারিয়াম পায়। তাহলে আমি অনারিয়াম, আমি পেনশন পাবো না কেন? এই প্রশ্নটা আমরা করতে চাই আমাদের জায়গা থেকে। যেই দাবিটা অলরেডি গুজরাটে অঙ্গনারী কর্মীরা জিতেছে কোর্টে, আমি মাননীয় বিক্রম বাবু এসে তার ওনার কাছে আমরা আলোকপাত করতে চাই ব্যাপারটা। আজকে 50 বছর উপরে হয়ে গেল আইসিডিএস, তাহলে এখনো যখন এই প্রয়োজনীয়তা আছে, তাহলে স্থায়ীকরণ দরকার আছে। সুপ্রিম কোর্টে আমরা অঙ্গনারী কর্মীরা জিতেছি। 6 মাস টাইম দিয়েছে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্যকে, এর মধ্যে এদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, অঙ্গনারী এবং সহায়িকাদের। সেই দাবিটাও আমরা হাইকোর্টে ওই ভিত্তিতে আমরা বিক্রম বাবুর মাধ্যমে, সঙ্গে আমি যৌথ মঞ্চের মাধ্যমে আমরা এই লড়াইতে যাবো আর কি। অঙ্গনারী কর্মীদের স্বাস্থ্য বীমা, আমাদের কোনো স্বাস্থ্য বীমা নেই, এই স্বাস্থ্য বীমা করতে হবে। আপনার অফিসের প্রজেক্টে মানে যে সিডিপিও, সুপারভাইজার স্টাফ, তার স্বাস্থ্য বীমার সরকার দায়িত্ব নিয়েছে। তাহলে আমরা তো প্রজেক্ট, তাহলে আমরা অঙ্গনারী কর্মী, আমরা স্বাস্থ্য বীমা পাবো না কেন? এই দাবিটা আমাদের এখানে আমাদের আছে। গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে, মেডিকেল। আরেকটি কথা, অঙ্গনারী কর্মীদের কি রোগ হয় না? হেল্পারদের কিন্তু জ্বর জ্বালা হয় না? আপনাদের কি মেডিকেল লিভ আছে? তাহলে আমাদের রোগ হয় না, তা আমাদের মেডিকেল লিভ থাকবে না? সরকারি কর্মচারী, শিক্ষকদের মেডিকেল লিভ আছে, আমাদের মেডিকেল লিভ থাকবে না কেন? এই দাবিটাও আমরা করবো। তাহলে কি আমরা মানুষরা, আমরা কি পশু যে আমাদের রোগ বিরোধ হবে না, আমরা পাবো না? এই জায়গায় আমরা রেখেছি যে মেডিকেল লিভ রাখতে হবে। পদোন্নতি এবং সংগ্রহ, অঙ্গনারী কর্মীদের জন্য সুপারভাইজার পদে 75% সুপারভাইজারের পদ অঙ্গনারীদের দ্বারা নিয়োগ করতে হবে, যেটা অন্যান্য রাজ্যে আছে 100%, কোন জায়গায় 75%। আমাদের 50% করা হচ্ছে আন্দোলনে, তাও দিচ্ছে না, 12% দিয়েছে। আরো একটি কথা, মানে আমরা হাউস বিল্ডিং লোন পাই না, আমরা পার্সোনাল লোন পাই না, আমরা এডুকেশন লোন পাই না। তাহলে কি আমাদের বাড়িঘর করার দরকার নেই? আমাদের ছেলেমেয়েরা কি উচ্চশিক্ষা পেতে পারে না? তাই এইটা আমরা সরকারে আবেদন করবো, আমরা যে আমাদের জন্য যেন হাউস বিল্ডিং, আমাদের যেরকম ইনকাম সেই অনুযায়ী হাউস বিল্ডিং দেবে। একজন সরকারি কর্মচারী 30 লাখ টাকা পাবে, আমি 30 লাখ পাবো না, আমি 5 লাখ পাবো। 5 লাখ দেওয়া, আমাকে এডুকেশন লোন দেওয়া হবে আমার বাচ্চাদের জন্য। এইটাও আমরা তার ইন্টারেস্ট দেবো, দয়া মায়া করতে হবে না। আমরা শুধু 65 বছর আমার চাকরি আছে, আমাকে সেই হিসেবে তুমি আমাকে লোনের ব্যবস্থা, আমার টাকা আমি শোধ করবো, তোমাকে দয়া মায়া করতে হবে না। এই দাবিটা আমাদের এখানে আছে আর কি। নতুন শিক্ষানীতির সুফল নিশ্চিতকরণ। শিক্ষানীতি অনেক বড় ব্যাপার, আমরা অত বড় ব্যাপার জানি না, এর ভালো মন্দ জানি না। আমরা শুধু এইটুকু জানি যে শিক্ষানীতিতে বলা আছে 1, 2, 3 আমরা অঙ্গনারী কর্মীরা 1, 2, 3 ক্লাস করাবে। 4 থেকে আপার প্রাইমারি হয়ে যাবে যারা প্রাথমিক শিক্ষকরা করবে। এইটা আমরা চাইছি, আমরা এই দায়িত্ব নিতে। কেন দায়িত্ব নিতে চাইছি? একজন শিক্ষক যদি প্রথমে ঢোকে 25 থেকে 30 হাজার টাকা তার বেতন হয়, তাহলে আমিও যখন 1, 2, 3 পড়াবো, আমারও 25-30 হাজার টাকা বেতন হবে। এই দাবিটা আমরা জায়গা করতে পারবো। এই কারণে আমরা শিক্ষানীতি আমরা চাইছি। এই জন্য আমরা 1, 2, 3 পড়াবো, আমাদের যোগ্যতা আছে, আমরা পড়াবো। এবং তখন আমাদের 4 ঘন্টার ডিউটি থাকবে না, পুরো স্কুল যেরকম প্রাথমিক শিক্ষক সেরকম ডিউটি থাকবে। তা আমরা পুরো কাজ করব, পুরো তার দাম পাবো। একজন শিক্ষক যেই 1-এ যেই শিক্ষক পড়িয়ে যেই মাইনা পেত, 2-এ শিক্ষক যেই পড়িয়ে মাইনা পেত, বা 3-তে যেই শিক্ষক পড়িয়ে মাইনা পেত, সেই মাইনাই আমাকে তোমাকে দিতে হবে আর কি। তাই আমরা চাইছি শিক্ষানীতির এই জায়গাটা প্রণয়ন করতে আর কি। কর্মরত অবস্থায় অঙ্গনারী কর্মী সহায়িকা মারা গেলে কোনো টাকা দেওয়া হয় না, আমরা বলছি তাকেও 5 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিটা ঠিক আছে কি নেই? আর 2018 সালে আমাদের অনারিয়াম বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়েছিল, সেই টাকাও আমাদের সুদ সহ দিতে হবে আর কি।
আমাদের এলআইসি, কেন্দ্রীয় সরকার এলআইসির ব্যবস্থা করে দিয়েছে, কার্যকারী বীমা যোজনা, কিন্তু আমাদের কোনো বেশিরভাগ অফিসে এই কাজটা আমাদের করে দেয়, আমাদের এখানে কোনো কাগজ নেই। যখন মারা যাচ্ছে কোনো অঙ্গনারী কর্মী সহায়িকা, আমাদের সঙ্গে যোগাযোগ করছে, কোনো অফিস থেকে কোনো কাগজ দিতে পারছে না। তাই সমস্ত অফিস থেকে আমরা এই কাগজটা নেব, আমার বীমা করাতে হবে, তার প্রিমিয়াম আপনাকে দিতে হবে না, সরকার দেবে। ওই বীমাটা অফিস থেকে করিয়ে নেওয়া এবং আমাদের কাছে কাগজ লাগা, এই নিয়ে আমরা একটা আন্দোলন কর্মসূচি করব, যাতে আমার মৃত্যুর পরে যেন আমার পরিবার কোনো অসুবিধা না পড়ে, একটা টাকা পায় আর কি। 25 কেজির বস্তা দিতে হবে এবং সেন্টারে ওজন করে দিতে হবে। তার বস্তায় 8 কেজি গড়ে কম থাকে চাল, গড়ে 8 কেজি কম থাকে। এই চাল চুরি করে হচ্ছে সিডিপিও, ডিপিও এবং ডাইরেক্টর লেভেলে। এই জায়গাটা আমাদের থাকবে আর কি, দাবিটা আর কি। তাহলে শুধু অঙ্গনারী কর্মী চোর না, চোর আরো বড় চোর আছে, আমাদেরটা দেখা যায়, ওদেরটা দেখা যায় না, এই হচ্ছে পার্থক্য। আপনারা হিসাব করে নেবেন সারা বছরে কত বস্তা চাল পেয়েছেন, আর 8 কেজি দিয়ে গুণ করবেন, তারপরে টাকা দিয়ে গুণ করবেন, তাহলে বুঝে যাবেন যে আপনার অফিস কত টাকা চুরি করেছে। পাল্টাই কথা শিল্পীকে বলতে হবে আমাদের।